আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। দুর্নীতির টুটি চিপে ধরার কথা যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানই এখন লাগাম ছাড়া। রাজনৈতিক পট পরিবর্তনে এখন অভিভাবকহীন দুর্নীতি দমন কমিশন। নেতৃত্ব শূন্যতায় থমকে আছে দুর্নীতির লড়াই বন্ধ মামলা। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের কমিশনই যদি না থাকে, তাহলে লাভটা আসলে কার? বিশেষজ্ঞরা বলছে, স্থবির দুদকের সুযোগ নিচ্ছে চিহ্নিত দুর্নীতিবাজরা। শাকিলা করিমের প্রতিবেদনে বিস্তারিত। গেল মাসের ৩ তারিখ হঠাৎই পদত্যাগ করে বসে পুরো দুদক কমিশন। আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে কমিশন গঠন করার কথা থাকলেও নতুন কমিশন না হওয়ায় কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। কার্যক্ষমতা কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঝুলে থাকার পাশাপাশি শূন্যতার সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজ চক্র। তদন্ত থমকে, সিদ্ধান্ত ঝুলে, আর তাতেই বাড়ছে দায় মুক্তির সংস্কৃতি। সরকারের যে কথা ছিল যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা দুর্নীতি বিরোধী পদক্ষেপকে জোরদার করা হবে, সেইটার সাথে তাদের এই কার্যক্রমটা মিলছে না। একে হলো পদত্যাগ করানো, সেই কমিশন যে খুব একটা যে খারাপ করছিলেন তাও নয়, তারা এই যে সময়টায় ছিলেন সেই সময়টার ভেতরে তারা পারসেপশন যাদের বিরুদ্ধে আছে দুর্নীতিবাজ, সেই রকম মানুষদের এবং বড় বড়গুলোই তারা ধরেছিলেন। এখন প্রশ্ন, কমিশন গঠনে বিলম্ব কেন? এটি কেবল প্রক্রিয়াগত জটিলতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিবেচনা? যারা দুর্নীতিবাজ তারা দেদারসে দুর্নীতি করতে পারছে এবং দুর্নীতির যে সমস্ত প্রমাণ, আলামত ইত্যাদি সেইগুলোকে তারা আড়াল করতে পারছে, নষ্ট করতে পারছে, সেইগুলো করতে পারছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এইটা দুর্নীতি দমনের ক্ষেত্রে বাজে একটা ব্যাড ইফেক্ট এটি পড়ছে। কমিশন গঠনে বিলম্ব শুধু প্রশাসনিক সমস্যা নয়, এটি সরকারের ভাবমূর্তির সাথেও জড়িত বলে মত বিশেষজ্ঞদের। ইউনূস সরকারের বদনাম দিয়ে কোনো লাভ হয় না, তারা চলে গেছে। তো সুতরাং নতুন সরকারের উচিত নিজে তাদের আস্থাটা অর্জন করার মানেই হচ্ছে যে চলমান ছিল যেগুলি ইনস্টিটিউশনস, ওইগুলিকে চালিত রাখা, এবং না করলে তার কনসিকুয়েন্সটা, বদনামটা হবে এই সরকারেরই। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ কমিশন গঠনই হতে পারে এই সংকট কাটানোর একমাত্র উপায়। তোমার এবং তোমার বিরোধীদের মধ্যে অনেক লোক আছে নিউট্রাল, তার একটা তৃতীয় মত থাকতে পারে, তারকে এই মতটাকে সম্মান করা এবং সেই সমস্ত লোকই নিয়ে আসা যারা নিউট্রাল মতবাদী, দল নিরপেক্ষ লোক। দলখানা লোকেরাই হাসিনাকে ডুবাইছে। যত বিলম্ব ততই দুর্বল হয় প্রতিষ্ঠান, আর শক্ত হয় দুর্নীতির শেকড়। দুদককে কার্যকর রাখতে হলে দ্রুত কমিশন গঠন এখন সময়ের দাবি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাগজে নয়, বাস্তবে দেখতে চায় মানুষ। আর সেই লড়াইয়ের প্রথম শর্ত একটি শক্ত, স্বাধীন এবং নির্ভরযোগ্য দুদক কমিশন। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। পুরান ঢাকায় আইনের চোখের সামনে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অবৈধ সাম্রাজ্য। চকবাজার, ইসলামবাগ ও লালবাগে শত শত নিষিদ্ধ পলিথিন কারখানা, আর রাতের অন্ধকারে চলছে কোটি টাকার বাণিজ্য। প্রশ্ন উঠছে, আইন কোথায়, নজরদারি কোথায়? কারা চালাচ্ছে এই শক্তিশালী সিন্ডিকেট, আর কিভাবে বছরের পর বছর নির্বিঘ্নে চলছে এই অবৈধ কার্যক্রম? বাস্তব চিত্র তুলে ধরতে মুনতাসির মামুনের 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। পুরান ঢাকার চকবাজার, ইসলামবাগ, কামরাঙ্গীরচর ও লালবাগ, এই 4 এলাকাকে কেন্দ্র করে সক্রিয় প্রায় 550 অবৈধ পলিথিন কারখানা। প্রতিদিন কারখানায় উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ পলিথিন, যা শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ঢাকা সহ সারা দেশে। এর মূল হোতা হাজি মুরাদ ওরফে পলিথিন মুরাদ জানালেন, এই কাজে তিনি এখন নেই, আছেন পলিথিন পরিবহন ব্যবসায়। এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু চকবাজারের ইমামগঞ্জ। রাত 10টা থেকে ভোর পর্যন্ত চলে পলিথিন লোডিং আর পরিবহন। এখান থেকেই দেবীদাসঘাট ও সোয়ারিঘাট হয়ে পলিথিন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এখন 50-60টা কন্টেনার প্রতিদিন যায় না? কি কর না কর, আমি তো আরো শুনতেছি বলে আপনি প্রতিদিন 50-60 কন্টেনার, প্রচুর বাইরের ব্যবসা। আমি সোয়ারিঘাট শুনলেই খালি রহমানিয়া, মধুপুর এটার কথাই বলতেছে। আমার নাম তো অনেক একদম মনে করেন আপনাকে সবাই চিনে, বুঝছেন ভাই? আমার কথা বলে অনেকে এই নামটা ইউজ করতে। মধুপুর ও রহমানিয়া ট্রান্সপোর্ট সহ 1.5 শতাধিক প্রতিষ্ঠান যুক্ত এই চক্রে। সন্ধ্যা থেকেই শুরু হয় কন্টেনার বুকিং, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পণ্য লোডিং। 10 থেকে 15 বছর ধরেই একই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এই সরবরাহ ব্যবস্থা।
রাত 10টার পরেই এই এলাকায় কার্যত একটি নিয়ন্ত্রিত জোনে পরিণত হয়। সারিবদ্ধ ট্রাক, কাভার ভ্যান আর কন্টেইনারে ভরে উঠেছে নিষিদ্ধ পলিথিন। সবকিছুই হচ্ছে চকবাজার পুলিশ ফাঁড়ির সামনেই, কিন্তু আমাদের চোখের সামনে এরকম এখনো ধরা পড়েনি। সরেজমিনে আরটিভি অনুসন্ধানে গেলে তাদের পেটোয়া বাহিনী সহ কিছু লোক বাইক যোগে ধাওয়া দিতে থাকে। এই অবৈধ পলিথিন সাম্রাজ্যের বিস্তার শুধু আইন ভঙ্গ নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। তাহলে প্রশ্ন, কারা দিচ্ছে এই অব্যাহত সুযোগ? মুনতাসির মামুন, আরটিভি, ঢাকা। সাভারের ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির ভয়াল দিন আজ। দেশের গার্মেন্টস শিল্পের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে এই দিনে। ভবন মালিক, গার্মেন্টস মালিক ও প্রশাসনের খামখেয়ালিতে প্রাণ হারায় ১,১৩৫ শ্রমিক, আহত হন ২,৪৩২ জন। ঘটনার ১৩ বছরেও শেষ হয়নি বিচার কার্য। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন পঙ্গুত্ব বরণ করা অনেক শ্রমিক। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘড়ির কাঁটায় ৮:৪৫। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঝাঁকুনি দিয়ে ধসে পড়ে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে ৯তলা রানা প্লাজা ভবন। ১৩ বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রানা প্লাজার ৫ম তলায় সুইং অপারেটরের দায়িত্বে থাকা জেসমিন। আগের দিন ভবনে ফাটলের কারণে কাজে যেতে না চাইলেও মাস শেষে বেতন আটকে দেওয়ার ভয় দেখানো হলে যেতে হয় মৃত্যুপুরীতে। পয়সা আছে খালি যে ওই যে ট্রাস্ট আমাকে চিকিৎসাটা দেয়, এই ওষুধ খাইয়ে পয়সা আছে, খালি ওষুধ খাইলে চলে। পেটে যদি ভাত না থাকে ওষুধ খাইয়ে কি শরীর সুস্থ হয়, ভালো হয়। সেদিন মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেও শারীরিক নানা সমস্যায় জর্জরিত শিলা ও পারুল। শারীরিক যন্ত্রণা আর অভাব অনটনের মাঝে বেঁচে আছেন তারা। আমি কোনো বাড়ি কাজ করতে পারি না, আমার এই ওষুধের উপরেই আমার জীবন চলে। কিন্তু আমি এই ওষুধগুলো 3 বেলা খাইতেও পারি না, কারণ আমি তো অন্য কর্ম করতে পারি না, মানুষের দ্বারা চাইয়ে চিনতে খাই। অভাবের সংসারে কিছুটা সচ্ছলতা আনতে মা সহ সুমি আক্তারও কাজ করতেন রানা প্লাজায়। মারাত্মক জখম আর ডান পা হারানো সুমি সেদিন মৃত্যুর কোল থেকে বেঁচে ফিরলেও হারিয়েছেন মাকে। নতুন সরকারের কাছে দাবি যে আমাদের সঠিক বিচার আমরা যেন পাই, আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত সঠিক ক্ষতিপূরণ জানি আমরা পাই। শ্রমিকের এক জীবন আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের এই নেত্রী। আহত শ্রমিক রয়েছেন, তাদেরকে এখনো কোনো পর্যাপ্ত পরিমাণে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, এবং যারা নিহত এবং তাদের স্বজনদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা জোরালো দাবি জানাচ্ছি, শ্রমিকদের এক জীবন আয়ের পরিমাণ তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শ্রমিকদের দাবি পূরণে যথাযথ উদ্যোগ নেবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা আহত শ্রমিক ও শ্রমিক নেতাদের। সাকিব আল হাসান, আরটিভি। রানা প্লাজা ধস দেশের ইতিহাসে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। মর্মান্তিক ঘটনায় দায়ের করা হত্যাসহ 5টি মামলার বিচার সাক্ষ্য গ্রহণেই আটকে আছে। আলোচিত এই মামলাগুলো কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছে না রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। মোমিন হোসেনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। 1136 এটি কোনো সংখ্যা নয়, যেন এক একটি জীবন্ত প্রাণ, যা ঝরে পড়েছিল ঠিক 13 বছর আগে আজকের এই দিনটিতে। বলছি ঢাকার উপকণ্ঠে সাভারের রানা প্লাজা ধসে 1000-এর বেশি শ্রমিক নিহতের ঘটনার গল্প, যে গল্পে এখনও জড়িয়ে রয়েছে হাজারো মানুষের কান্না, শোক আর নানা স্মৃতি, সে সাথে বিচার দীর্ঘায়িত হওয়ার সংস্কৃতির নানা দীর্ঘশ্বাস। 2013 সালে নিহত ও আহতের ঘটনায় রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। এই ঘটনায় শুধু কারাগারে রয়েছে সোহেল রানা। তার মধ্যে হত্যা মামলায় 594 জন সাক্ষীর মধ্যে 13 বছরে মাত্র 145 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এছাড়া আরও 5টি মামলার বিচার সাক্ষ্য গ্রহণে আটকে আছে। মামলার দীর্ঘসূত্রতার জন্য বিগত সরকারের উপর দায় চাপিয়ে রাষ্ট্রপক্ষের কৌশলী বলেন, এই বছরই হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। নিরলসভাবে কাজ করে যাচ্ছি প্রসিকিউশন টিম। আমাদের যে এভিডেন্সগুলো আছে
সেই এভিডেন্সগুলোকে সর্ট আউট করে কোর্টে যাতে আমরা অ্যাডিউস করতে পারি অন টাইম, এবং এইটা আমরা যদি প্রপার ওয়েতে করতে পারি আমরা ভেরি সুন এই বছরের আগেই আমরা একটা এন্ডে পৌঁছাইতে পারবো। তবে মামলায় ভবন মালিক রানার প্রতি অবিচার করা হচ্ছে জানিয়ে তার আইনজীবী বলছেন, ন্যায় বিচার হলে খালাস পাবেন রানা। ন্যায় বিচার আমি রানা পাচ্ছি না, আমি ন্যায় বিচার প্রত্যাশা করি। আমাকে হয় জামিন দেখ, না হয় সাক্ষী হয়ে আমার এই বিচার সমাপ্ত ঘোষণা করুক। রাষ্ট্রপক্ষের কাছে আমার ঐকান্তিক আবেদন যে সাক্ষ্য আসুক, সাক্ষী সমাপ্ত হোক, সাক্ষ্য প্রমাণ শেষে যদি আমি বিচারে নির্দোষ প্রমাণিত হই তাহলে আমি মুক্তি পাবো, অন্যথায় আমার এই দণ্ডবিধির যে ধারা আছে সেই ধারায় আমার সাজা হবে। মামলার পরবর্তী শুনানি আগামী 30 এপ্রিল। ইতিমধ্যে রানার বাবা মা সহ মারা গেছেন 4 জন আসামি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। তবে সকাল থেকে রাজধানীতে চলাচলকারী গণপরিবহনে আগের ভাড়াই রয়েছে বলে জানিয়েছেন বাস চালক ও যাত্রীরা। এদিকে তেলের দাম বাড়ানোর পরেও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। মোহাম্মদ সাইমের রিপোর্টে থাকছে বিস্তারিত। 18 এপ্রিল ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা করে সরকার। এরপর থেকেই গণপরিবহনে ভাড়া সমন্বয়ের জোর দাবি জানিয়ে আসছিলেন বাস মালিকরা। কয়েক দফা বৈঠকের পর বৃহস্পতিবার সর্বনিম্ন ভাড়া 10 টাকা বহাল রেখে সকল গণপরিবহনে কিলোমিটারে 11 পয়সা ভাড়া বাড়িয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় সরকার। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটের বাস চালক ও যাত্রীরা জানান নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া। তাহলে 15 টাকা বাড়ছে কিন্তু আমরা এখনো ভাড়া বাড়াইনি, আগের বাড়াই কাটতেছি। 11 পয়সা কেউ থেকে দেয়, কেউ দেয় না, আবার কেউ চিল্লাচিল্লি করে, কেউ তো একটা ভাড়া বেশি দিলে কাপচাপ করে। যাত্রী কয়জন লোক চিল্লাচি করা যায়, কেউ হাইতে দিলে দেয়, না দিলে ভাই বলি ভাইয়া আমার তেলের দাম বাড়ছে, 2 টাকা বেশি দিলে দেন, আপনি ব্যক্তিগত না দিলে নাই। এর আগে 2022 সালে ডিজেলের দাম লিটার প্রতি 114 টাকা হলে বাস ভাড়া বাড়িয়েছিল গণপরিবহনগুলো। পরে কয়েক ধাপে ডিজেলের দাম কমলেও ভাড়া কমায়নি পরিবহন মালিকরা। এদিকে তেলের দাম বাড়ানো হলেও আজও রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বাইক চালকরা জানান ফুয়েল পাস ব্যতীত মিলছে না তেল। 1.5 ঘন্টা হলো আমি সিরিয়ালে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আপনার ফুয়েল পাস ছাড়া এখানে তেল দেওয়া হয় না। ফুয়েল পাস আমরা লাইন, এই যে লাইন আমরা তো বাইকের থেকে ফুয়েল পাস আমরা লাগে না। তবে প্রাইভেট কার চালকদের ক্ষেত্রে প্রয়োজন হয় না ফুয়েল পাসের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। দাম বাড়ানোর পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। বেশ কিছু ফিলিং স্টেশন কয়েক ঘন্টার জন্য খোলা হলে তাতে লেগে যাচ্ছে দীর্ঘ লাইন। মোটরসাইকেল ও পরিবহন মালিকদের দাবি স্টেশনগুলো একযোগে তেল বিক্রি করলে এমন পরিস্থিতি থাকে না। তবে স্টেশন কর্তৃপক্ষরা জানান তেলের সরবরাহ নিয়মিত না থাকায় তাদেরকে বাই রোটেশন স্টেশন খোলা রাখতে হচ্ছে। আবার অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে আসায় ভিড় হচ্ছে। সরকারি মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করার অপরাধে মেহেরপুরে 2 তেলের ডিলার প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জ্বালানির সমস্যা কেবল বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। তবে সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অচিরেই সংকট কেটে যাবে, জ্বালানির অভাবে কারখানার বন্ধ হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। মূল্যবৃদ্ধি করছে তাও খুবই সামান্য, আমাদের তুলনা আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি। এইভাবে উচ্চ মূল্য যেভাবে আমরা বিদেশ থেকে আনতে হচ্ছে, সরকারের তো একটা সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এই জায়গায় তো আমরা সকলে মিলে দেশটা তো চালাতে হবে, সুতরাং আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে। এখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে সয়াবিন তেল, আটা, ময়দা, লবণ ও পোলাও চাল সহ নিত্যপণ্যের দাম। মুরগির দাম সামান্য কমলেও বেড়েছে ডিমের দাম। এখনও 50 টাকার উপরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ানোর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির অজুহাতে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া খোলা আটা কেজিতে 10 টাকা, লবণ 2 টাকা ও চিনিতে 5 টাকা বেড়েছে। বাধ্যতামূলকভাবে গায়ে দামে তেল কিনতেছি এখন, তাও আমাদের চাহিদা মতো পাইতেছি না। চাইতেছি 20 কার্টন 30 কার্টন দিচ্ছে, 5 কার্টন 10 কার্টন, হ্যাঁ একদিন পর একদিন দিচ্ছে। আরও 2-3 কোম্পানির তেল সরবরাহ বন্ধ। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম, তবে ডিমের ডজন বেড়েছে 10 টাকা। মাল যদি উৎপাদন বেশি থাকে বাজার নিয়ন্ত্রণে থাকবো, যদি একটু শর্ট থাকে 10-20 টাকা কেজিতে বাড়তি থাকে। মাস শেষে যে বেতনটা যায় তার বাইরে তো আমাদের কোনো ইনকাম নাই। সরকারের উচিত দিন এনে দিন খেতে পারে, যাতে তাদের সমস্যা না হয় সেদিকে সরকারের নজর দেয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের অভিযোগ, নানা অজুহাতে নিত্যপণ্যের বাজার অস্থিরতা তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। এখন একটা তেলের দামের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিছে। বাজারে সাধারণ মানুষের কিনে খাওয়ানোর মতন কোনো ইয়া নেই। এই যে 100 টাকা কেজি কচু চুরি লইছে। বিগত মাসের তুলনায় এই মাসে জিনিসপত্রের দাম অনেক বেশি। সংকটকালীন সময়ে নিত্য প্রয়োজনীয় বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানিয়েছেন ভোক্তারা। আব্দুর রহিম, RTV, ঢাকা। গুলশান সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানগুলো গুড়িয়ে দিয়েছে অভিযানের মাধ্যমে। সকাল 10:30টার দিকে যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় গুলশান 1-এর দিক থেকে গুদারাঘাটের পাশের ফুটপাতে প্রায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান গুড়িয়ে দেওয়া হয়। পরে গুলশান লেক পার ধরে ফুটপাতে গড়ে ওঠা দোকানগুলোতেও উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, লেকের পাড়ে কোনো অবৈধ স্থাপনা হাত দেওয়া হবে না। পরবর্তীতে কেউ করতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুনর্বাসন না করে এমন অভিযানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। হ্যাঁ, আমরা খাইতে খাওয়া মানুষ, বুঝছেন বস। আমাকে মনে করেন এই যে একটা দহর, এই দহর মুখে প্রায় আমার 20-40 হাজার। এখন আমি কিছু রয়েছি, লোন রয়েছি, আমি এগুলো কেমনে কি করবো? সরকার কি দেয়? সরকার তো দেখে না। এবার কি করি খাইব? এটা সরকারে যার উড়ে যায়, যাতে উড়ে যায় হাতে খাবাইব। এই ধরনের দোকানপাট পুনরায় বসতে না পারে তার জন্য আমরা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আলোচনা সাপেক্ষে নিয়েছি। এক্ষেত্রে আমাদের গুলশান সোসাইটি আমরা সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা এই গুলশান লেক এবং আশেপাশের এলাকাগুলো আমরা একটা টেকসইভাবে এই এলাকাটা আমরা সুন্দর রাখবো। আবারও শুরু হয়েছে বাংলাদেশ শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সারা দেশ ঘুরে এখন চলছে ঢাকা জোনের আঞ্চলিক প্রতিযোগিতা। সকালে রাজধানীর বাড়িধারার সাউথ পয়েন্ট স্কুল প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। প্লে থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রাথমিক শিক্ষায় নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতে সরকার প্রায় 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর জীবনে শিশুদের মধ্যে নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রাথমিক স্তর থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ ধর্মীয় শিক্ষা প্রদান করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুশৃঙ্খল জীবনযাপনের গুরুত্ব তুলে ধরবেন। খেলার খবরে ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। শিরোপা দৌড়ে টিকে থাকতে দুই দলের জন্যই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে তারা যৌথভাবে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সমান পয়েন্ট পৌঁছাবে, আর হার মানেই পিছিয়ে পড়া। প্রথম লেগে দুই দলের মধ্যকার ম্যাচটি শেষ হয় ড্রয়ে। সাম্প্রতিক ফর্মে অবশ্যই এগিয়ে আবাহনী। শেষ 5 ম্যাচে টানা 5 জয় পেয়েছে আকাশী নীলরা। আর টুর্নামেন্টে এখন পর্যন্ত 28 গোল করে দ্বিতীয় সেরা আক্রমণ ভাগ্য আবাহনীর। তবে ধানমন্ডির দলটির জন্য শঙ্কার বিষয় 2024 সালের পর ফর্টিসের বিপক্ষে জয়হীন তারা। অন্যদিকে ফর্টিসের শক্তি তাদের রক্ষণভাগ। লিগে 14 ম্যাচে মাত্র 7 গোল হজম করেছে বাড্ডার ক্লাবটি।
মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় হয়ে গেল আন্তঃজেলা অনূর্ধ্ব 16 বালিকা র্যাপিড দাবা প্রতিযোগিতা। সকালে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব আমিনুল এহসান। বিশেষ অতিথি ছিলেন দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন। এবারের প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, সিলেট সহ অংশ নেন 25টি জেলার 80 জন খেলোয়াড়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ক্রীড়া সংস্থার সহ সভানেত্রী ডাক্তার ইসমতারা হায়দার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম নেলি। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।